এমনিতে শান্ত, তবে রামনবমী এলে অস্ত্র হাতে ধরতে জানেন। সংবাদ থেকে রাজনীতিতে জানেন শিরোনামের মন্ত্রগুপ্তি। মোদির ব্রিগেডের সঞ্চালনা থেকে ভোটের হাওয়ায় চোখা সংলাপ। খবরে থাকেন দলের সংগঠনেও। টিম শ্রমিকের ভোটের বাজি ইতিমধ্যেই চষে ফেলেছেন শিউরি। আপাতত বিধানসভায় নয়নপথগামী। পথে নেমেছেন, বিজেপির রথেও চড়েছেন। এবার কি তবে প্রসন্ন হবেন ভোটের অন্তর্যামী? জগন্নাথ, বহুদিন পর তোকে চর্মচক্ষে দেখছি, প্রেস কনফারেন্স দেখি টিভিতে, বহু বছর পর ইনফ্যাক্ট চর্মচক্ষে তোকে দেখছি। রোগা হয়ে গেছিস দেখছি ভোটের এই দৌড়িতে। দেখো, এই ফরম্যাটে যে আমরা বসবো কোনোদিন, এটাই মানে আমার কাছে সবার কাছে মানে রোমাঞ্চকর হচ্ছে। এটা সাংবাদিকতা শিখেছি তোমাদের হাত ধরে, সব তোমাদের স্টাইল সব অনুকরণ করতে একটা সময়। তো দেখো কি অদৃষ্টের লিখন, আজকে আমরা এই ফরম্যাটে বসে দিয়ে আমরা কথা লিখন বলছি। তো বটেই, কিন্তু সাংবাদিকতা থেকে রাজনীতিতে আগমন কি খানিকটা বাধ্য হয়ে, নাকি এমন একটা পরিকল্পনা বহুদিন ধরেই ছিল, সাংবাদিকতাটা তার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হলো? না দেখো, এটা উভয়ই আছে কিছুটা। উভয়ই বলতে যে আমি তোমার কাছে আজকে অকপটই বলবো, আমার পরিবার রাজনৈতিক পরিবার। আমার বাবাও এই শহরেই বিজেপির রাজনীতি করেছে সেই 80s-এ, যখন বিজেপির অবস্থা এত ভালো ছিল না। যখন হাতে গুনে বলা যেত এই শহরে কে কে বিজেপি, তখন আমার বাবা এই শহরে বিজেপি করেছে। আমাদের পরিবার RSS এর পরিবার। আমি আবাল্য স্বয়ংসেবক। তো যার ফলে পরবর্তীকালে ওই সময় টপ ফর্মের SFI এর সময়তে আমি এখানে কলেজে, এই বিদ্যাসাগর কলেজে আমি বিদ্যার্থী পরিষদ করতাম, আমি সেখানে জিতেছিলাম। তো তার ফলে বুঝতেই পারছো, তো আমি ওই আবহেই বড় হয়েছি। আমার সাংবাদিকতার শুরু স্বস্তিকা দিয়ে, সেটাও জানো। তো আমার মধ্যে রাজনীতি, আমার পরিবারের রাজনীতি, এটা তো রয়েছে। এবং ঘটনাচক্রে আমি এমন একটা পেশায় এসেছিলাম, আমার পেশা এমন ছিল যে যার সঙ্গে রাজনীতি মানে রাজনীতির সঙ্গে মিলেমিশে থাকা, খুব অঙ্গাঙ্গিভাবে চাল কাঁকড় হয়ে থাকা। তো চাল আর কাঁকড় হয়ে থাকার সঙ্গে সঙ্গে এবার হচ্ছে, যেমন চাল আর কাঁকড় বাছা যায় না, আমরা তো সেইভাবেই থাকি। তো সেই 25 বছরের সাংবাদিক এখন 5 বছর। কাঁকড় থেকে চালে এলি না চাল থেকে কাঁকড়ে এলি? এই বড় কঠিন প্রশ্ন, ওই জন্যই তো বললাম যে সম্পৃক্ততার মধ্যে ভেবে বাছা যায় না। তো সেই জন্য 25 বছরের সাংবাদিকতার সঙ্গে এবার 5 বছরের রাজনীতি। এটা কি খুব আকস্মিক হলো, নাকি রাজনীতিতে আসাটা আমার কিন্তু আকস্মিকই হয়েছে। মানে সেটা তুমি বলতে পারো 8-10 ঘন্টার সিদ্ধান্ত। মানে 21-এর নির্বাচন আমার মনে আছে এখনো, 2021 18ই মার্চ আমার নাম ঘোষণা হচ্ছে। 17ই মার্চ মধ্যরাতে আমাকে বলা হয় যে কালকে সকালবেলায় চাকরি ছেড়ে দিতে হবে। তো আমি তো আকাশ থেকে পড়ি, না চাকরি কেন ছাড়তে হবে, কী ব্যাপার? তো খুব এমন একটি জায়গা থেকে অনুরোধ এসেছিল, তো আমিও একটু ওই মধ্যরাতে তাদের সব ফোন টোন পেয়ে আমার একটু হয়েছিল। আমি স্ত্রীকেও ডাকতে পারছি না তখন প্রায় 12:30 1টা বাজে। তো পরের দিন সকালবেলায় বাবাকে ফোন করি, বাবাও আর মানে কি বলবে বুঝতে পারছে না। তারপর ওকে ফোন করি, মানে ওকে জিজ্ঞাসা করি আমার স্ত্রীকে যে কী করবো, কে বলবে, লোকে চাকরি বলে চাকরি করো, আমাকে বলে চাকরি ছেড়ে দেওয়া সকাল। এটাকে তো খানিকটা অনিশ্চয়তাও বটে। অনিশ্চয়তাও বটে। তখন ওই মুহূর্তে, তখন পরের দিন সকাল 8টায় আবার ফোন, রেজিগনেশন দিয়ে দিয়েছো? বললাম যে না, রেজিগনেশন সেটাই আকাশবাণীর ফোনটা যে রেজিগনেশন কি দিয়ে দেওয়া হয়েছিল? বলছি দিয়ে দাও, ইমিডিয়েট দিয়ে দাও, রেজিগনেশন দিয়ে দাও। তো যার ফলে আমার পক্ষে তখন মানে নিজেও ভাবছি কি করব, বুঝতেই পারছো, মানে দিয়ে ফেললাম রেজিগনেশন, যে যা হবে দেখা যাবে। তো তারপরে উনি সে সময় কিছু সময় বলেছিলেন, যারা আমার 1-2 জন ফোন করেছিলেন যে কেন ভাবা হচ্ছে আমাকে। তো তারপরে তো রেজিগনেশন দিয়ে আমি আর কিছু ভাবিনি, ওই ঝাঁপিয়ে পড়েছি, চলছে এখনো পর্যন্ত। পেশাদার সাংবাদিকতা থেকে যারা রাজনীতিতে আসেন, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে একটা স্তর পর্যন্ত উঠে তাদের থেমে যেতে হয়। এইটা কি তোকে কোনোদিন ভাবিয়েছে? আমি খুব একটা মনে করতে পারছি না MJ আকবর বা অরুণ শৌরী ছাড়া যারা পরে মন্ত্রী হয়েছেন বাড়িতে, একটা স্তর পর্যন্ত উঠে থেমে যেতে হয়েছে। দেখো, তাই যদি বলো তাহলে আমি 2টি উদাহরণ দিই। ওই 2টি উদাহরণ চলবে না, কারণ তারা পেশাদার সাংবাদিক ছিলেন না, লেখালেখি করতেন। অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী, এটা আমি জানি, এটা বলবি। 2টি উদাহরণ আমি দিই। এক হচ্ছে যে পাঞ্চজন্যের ফিল্ম ক্রিটিক ছিলেন আডবাণী। হ্যাঁ, পাঞ্চজন্যের নিয়মিত ফিল্ম ক্রিটিক ছিলেন। এবং একই সঙ্গে অটল বিহারী বাজপেয়ী। দীনদয়াল উপাধ্যায় আমাদের সবচেয়ে বড় নেতা, তিনিও আমাদের পার্টি পত্রিকা যদিও, তো তার সম্পাদনা বা বাকি সেই সময় মেন স্ট্রিম মিডিয়াতে তার দীনদয়াল উপাধ্যায় যে হিন্দি পত্রকারিতা, সোজা কথা,
হিন্দি সাংবাদিকতায় তিনি একটি বড় নাম ছিলেন। তো আমাদের তার পরবর্তীকালে অরুণ শৌরির উদাহরণ তো রয়েছে। তো আমাদের দলে কিন্তু মানে চালা তো প্রধানমন্ত্রী হয়, তো সুতরাং একদম অনিশ্চিত দল। তো এই প্রেডিকশনটা মনে হয় ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে কোনো প্রেডিকশনই করা যায় না, কারণ এই ভারতীয় জনতা পার্টি আমাকে নির্বাচন লড়ানোর পর আমি যেদিন 18ই মার্চ আমি প্রাথমিক সদস্য নিই দলের, পার্টির প্রার্থীপদ আমার ঘোষণা হয়। ওই নির্বাচনী বিপর্যয়ের পর পার্টি আমাকে দায়িত্ব দেয় যে পোস্টপোল ভায়োলেন্সের এন্টায়ার ডেটাবেস এবং পার্টি কার্যকর্তাদের পাশে দাঁড়ানোর জন্য যে এফআইআর করানো, কমিশনগুলোর ক্ষেত্রে যা পারে সেই পুরো কাজটা আমার করা। এবং তার পরিণাম কিন্তু জাস্টিস বিন্দালের যে 5 সদস্যের কমিটির ওই 61টা সিবিআই আমরা যে খেটেছিলাম, আমরা 12,000 কমপ্লেন করিয়েছিলাম সারা রাজ্যে, সেটা পার্টি আমার নেতৃত্বে করিয়েছিল। তারপরে পার্টি আমাকে জেনারেল সেক্রেটারি বানালো। বিজেপির ইতিহাসে, পশ্চিমবঙ্গ বিজেপির ইতিহাসে পার্টির প্রাথমিক সদস্য পদ থেকে পার্টির জেনারেল সেক্রেটারি এবং হেডকোয়ার্টার ইনচার্জ হয়নি কোনো। পশ্চিমবঙ্গ বিজেপিতে তোর এই উল্কা সদৃশ্য উত্থানের কারণটা কি? এ পার্টির কোনো কিছুই প্রেডিকশন করা যায় না। তার ফলে সেটাই তো আমি মানে মাঝে মাঝে তো আমিও অবাক হই যে এই পার্টিতে উত্থান এবং পতন, এই পার্টিতে কার কি ব্যবহার, সেটা নিয়ে কেউ প্রেডিক্ট করতে পারে না। এবং তার সবচেয়ে বড় উদাহরণ লেটেস্ট তো যেটা হচ্ছে যে মানে ভারতবর্ষের এমন কোনো কাগজ নেই যা ভারতীয় জনতা পার্টির দ্বিতীয় প্রজন্ম তৃতীয় প্রজন্মের এমন কোনো নেতার নাম লেখেনি যে পার্টির নেক্সট প্রেসিডেন্ট হচ্ছে, অল ইন্ডিয়া প্রেসিডেন্ট হচ্ছে। কিন্তু একটা নাম যে লিখতে পারেনি আমার কোনো কাগজে, হচ্ছে নীতিন নবীন। এটাই হচ্ছে বিজেপির বিউটি। তো তুই এত ভালো কপি লিখেছিস বিজেপিতে যে তোকে সঙ্গে সঙ্গে স্পেশাল করেসপন্ডেন্ট করে দিয়েছে। এই যে উত্থান, চমকপ্রদ উত্থান, এই উত্থানের জন্য তুই কি দলের অনেকের কাছে ঈশ্বর পাত্র, নাকি বিজেপি থেকে ঈর্ষা করে না, সকাল থেকে দুধ ভাত খায় আর হরিনাম করে? আমি প্রতিযোগিতা সব ক্ষেত্রেই থাকে, সব পেশাতে থাকে, সব ক্ষেত্রে থাকে, যে কোনো রাজনৈতিক দলেই থাকে। এক তো হচ্ছে দেখো সমালোচক তো থাকবে, আমার প্রতিটি কাজের কাটাছোড়া হবে, এবং আমার যারা সমালোচক তাদের কাছে তো খুব স্বাভাবিক 20 বছর 30 বছর ধরে কেউ বিজেপিতে দিয়েছে, সে পার্টির জেনারেল সেক্রেটারি হতে পারে। আমার 3 মাসের আয়ুতে আমাকে যদি পার্টির একটা প্রদেশ পদাধিকারী বানিয়ে ওরকম একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আমার পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব বসিয়ে দেয়, তো এটা কিন্তু খুব স্বাভাবিক আছে। এবার গত 3 বছর 4 বছরে আমাকে প্রতি মুহূর্তে সেটাই প্রমাণ করে যেতে হয়েছে যে আমি আদৌ, ইট ইজ চ্যালেঞ্জিং, রিয়েলি চ্যালেঞ্জিং। মানে এবং এটা হচ্ছে যে এই ধরনের ক্ষেত্রে পার্টি পদাধিকার থাকলে পরে মানে আমার অধিকারও এটা থাকে না যে আমি এটাকে কাউন্টার করবো, গ্রহণ করা শুধু। তো যার ফলে 3 বছর 4 বছর ধরে প্রতি মুহূর্তে মানে কি ধরনের যে এর মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে, মাঝে মধ্যে প্রথম দিকে খুব মানসিক পীড়া হতো, কখনো কখনো খেদও হতো যে দিব্যি ছিলাম এইসবের মধ্যে কেন জড়ে। এবং বহুদিন তো এমনও হয়েছে গত 3-3.5 মানে ধরো 5 বছরে আমি নিজের সম্পর্কে মানে পলিটিক্সে তো প্রচণ্ড গসিপ হয় লিডারদের নিয়ে। এর দুটো দিক আছে, যে তার মানে মানুষ তোমাকে নিয়ে চর্চা করছে, আর দ্বিতীয় হচ্ছে তুমি প্রতিদিন, আমি তো আবিষ্কার করেছি আমার সম্পর্কে এত কিছু মানুষ জানে, মানে যেটা আমিই জানি না আমার সম্পর্কে দেখছি সেটাই চর্চা হচ্ছে। এবং কিছু কিছু হাস্যকর বিষয় সে পার্টি মানে এতে এসেছে, যে মানে আমিও এসে গড়াগড়ি খেয়েছি বাড়িতে এসে যখন আলোচনা করেছি যে আজকে শুনলাম আজকে আমাকে নিয়ে এই আলোচনা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় এইসব লেখালেখি হয়েছে। তো যাই হোক, সেগুলো ধীরে ধীরে এখন আর কিছু গায়ে লাগে না। এখন বরং কেউ যদি কিছু না বলে মনে হয় দিনটা খারাপ গেল, যে কেউ কিছু বলছে না কেন, তারা আমার আর কি আর গুরুত্ব নেই। রাজ্য বিজেপির অন্দরে দিস ইজ আ নোন ফ্যাক্ট যে তোর সঙ্গে শুভেন্দু অধিকারীর একটা সময় খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। There was one fateful tweet which was done. তারপরে সেই সম্পর্কটা একটা অবনতি হয়েছে বলে শুনতে পাই, আমি জানি না তুই সেটা বলবি কিনা। এখন তোর সঙ্গে শুভেন্দুর সমীকরণ কেমন? আমার সঙ্গে বুবাইদার সম্পর্ক, আমি যখন পূর্ব মেদিনীপুরে বর্তমানের করেসপন্ডেন্ট হয়ে যায় তখন যেমন বুবাইদার সম্পর্ক ছিল, এখনো আমার সঙ্গে এইটা হচ্ছে ওই রকম যে সত্যজিৎ রায়কে মানিকদা বলি, শর্মিলা ঠাকুরকে রিঙ্কুদি বলি, অপর্ণা সেনকে রীনাদি বলি, তেমনি আমি শুভেন্দু অধিকারীকে বুবাইদা বলি। তো আমার সঙ্গে সেই রকমই সম্পর্ক, এবং শুভেন্দুদা আমাকে তীর্থ বলেই বলে, ফর্মালি যেখানে যা বলুক না কেন। তো ঠিক আছে, রাজনীতির পরতে কখনো কিছু ঘটনা ঘটতে পারে। পোস্টিং দ্য টুইট, আর ভুল ছিল ওটা,
ডেফিনেটলি ভুল ছিল, এটা কি পলিটিক্যালি আবেগতাড়িত হয়ে করে ফেলেছিল? পলিটিক্যালি ইম্যাচিউরিটি আমি দেখিয়েছিলাম সেটা। তার কারণ হচ্ছে যে ওই পোস্টিংটা আমার ক্লিনিক্যাল পোস্ট একটা হয়ে গেছিল। ওটা সাংবাদিক হিসেবে বেশি করেছিলি, রাজনৈতিক হিসেবে 25 বছরের সাংবাদিক, 5 বছরের রাজনীতিক, লেগেসি 25 বছরের সাংবাদিক, 5 বছরের রাজনীতিক তো। আর আমি না ওটা করার সময় তো অত কিন্তু ইয়ে করে ভাবিও নি যে এটার প্রতিক্রিয়া এমন সাংঘাতিক হয়ে যেতে পারে। তো ন্যাচারালি ঠিক আছে, বাট দ্যাট ওয়াজ এ লেসন। হ্যাঁ ডেফিনেটলি যে মানে ওটা মানে ইন পলিটিক্স ইউ হ্যাভ টু বি পলিটিক্যালি কারেক্ট ইন অল স্ফিয়ার ইন অল মোমেন্টস। তো সেটা আমার কাছে একটা নিশ্চয়ই এইটা এতদিনে মোটামুটি একটা সর্বজনগ্রাহ্য সত্য হিসেবে প্রায় প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে যে বিজেপি ক্ষমতা এলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন। মুখ্যমন্ত্রী হিসেবে কেমন হবেন শুভেন্দু অধিকারী? দেখো, আমি তো এ নিয়ে কোনো কথা আমি তো দাদা বলতে পারবো না। বলা উচিত ভারতীয় জনতা পার্টির মানে পার্টি সদস্য হিসেবে বলা উচিত না। না, আমার এটা নিয়ে আমার একটাই বক্তব্য যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিটি জনসভায় নিয়ম করে যেটা বলছেন যে বিজেপির মুখ্যমন্ত্রী হবেই, আমরা সরকার গড়ছি এবং বাঙালি মুখ্যমন্ত্রী হবে, বাংলায় কথা বলা মুখ্যমন্ত্রী হবে, বাংলায় পড়াশোনা করা মুখ্যমন্ত্রী হবে এবং লিডার হবে। তো ব্যাস, আমারও তাই স্ট্যান্ড। শুভেন্দুর মন্ত্রিসভায় কোন দপ্তর পেলে জগন্নাথ চট্টোপাধ্যায় খুব খুশি হবে? পার্টি আমাকে আপাতত কাজে লাগিয়েছে সিউড়ি বিধানসভা প্রার্থী করে এই কেন্দ্রটা জেতার জন্য। আমি 200% দিচ্ছি এই কেন্দ্রটা জেতার জন্য। তুই জয় সম্পর্কে নিশ্চিত? দেখো, রাজনীতিতে জয় বা পরাজয় কোনোটাই নিশ্চিত না, আবার কোনোটাকে মানে সম্ভাবনার বিষয়। কিন্তু এখনো পর্যন্ত আমি মাটিতে যা ঘুরছি, আমার বিধানসভার 298টা বুথের মধ্যে প্রায় 250 বুথ আমার কভার করা হয়েছে। একটা সাংঘাতিক প্রতিষ্ঠান বিরোধিতা নিচে চলছে, সাংঘাতিক প্রতিষ্ঠান। এবং এই প্রতিষ্ঠান শহরে যে একটা প্রতিষ্ঠান বিরোধিতা আছে শহরাঞ্চলে, সেটা আমরা লোকসভা ভোটের সময় দেখেছি যে তৃণমূল প্রায় 74টা পুরসভা এলাকায় বিজেপির চেয়ে পিছিয়ে ছিল। গ্রামে কি সেই প্রতিষ্ঠান বিরোধিতা আছে? শহরের প্রতিষ্ঠান বিরোধিতাটা 21-এ ওই একই রকম কার্যত ছিল। 21-এ 90টা পুরসভাতে তৃণমূল পিছিয়ে ছিল। 7-8 অগস্ট 2024 আরজি করের পর থেকে আমার এই যদি বলো সাংবাদিক হিসেবে দেখা বা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি দেখা, এই যে শুরু হয়েছে না এই ধাক্কা কেতে পরপর করে শামসেরগঞ্জ, ধুলিয়ান, এইসব করতে এখন যেটা গেছে, এখানে গ্রাম শহরের কোনো প্রভেদ নেই। শহরের মানুষ এবং গ্রামের মানুষ আমি মানে কল্পনা করতে পারবে না। আমি একটা ছোট অ্যানেকডোট যদি তোমায় বলি, ঝাড়খণ্ড সীমান্ত, আমার এখান থেকে আমার প্রায় 30-40 কিলোমিটার আমাদের দূরবর্তী গ্রাম, সেটা ঝাড়খণ্ড। মানে তুমি যদি যাও কুশকরণী নদী, ওপারটা হচ্ছে তোমার সাঁওতাল পরগনার ওই রেঞ্জ, কি বলে ম্যাসাঞ্জোর রেঞ্জের পাহাড়, অসাধারণ জায়গা। তো সেখানে গিয়ে আমি একটা গ্রামের পরিবারে আমার লিফলেট দিয়ে আমি বলছি তাকে যে আমাকে ভোট দেবেন, বিজেপি এলে আমরা 3000 টাকার লক্ষ্মীর ভাণ্ডার চালু করবো। একদম 8 পৌরে এক মহিলা তিনি আমার কাছ থেকে লিফলেটটা নিলেন, দেখলেন, দেখে বললেন দাঁড়ান। বললাম যে হ্যাঁ বলুন। আমরা 3000 টাকার লক্ষ্মীর ভাণ্ডার চালু করবো। বললো আগে পরিবর্তন চাই, ওসব লক্ষ্মীর ভাণ্ডার পরে হবে। আমি ননিন্দা স্তম্ভিত, এবং আমি কিছুক্ষণ আমার মধ্যে একটা রিয়াকশন হলো যে আমি কি মানে মানুষকে আমি প্রলোভন দেখানোর চেষ্টা করলাম, মানে বুঝতে পারছো তো, মানে এখনো তো আমি ওই লেভেলের রাজনীতিবিদ হয়ে উঠতে পারিনি। হ্যাঁ, তো কিন্তু আমার বিবেক জাগালো ওই মহিলা যে বলছে আগে পরিবর্তন, তাহলে তো আমার এটাই লাইন হওয়া উচিত। তো তারপর থেকে আমি ওই 3000ই লাইন খুব মানে ওই যেমন একটা বলতে হয় আমাদের, যেমন বলে, আমার একটা ক্যাম্পেইন থিম থেকে আমি বদলে দিলাম এবং এই পরিবর্তন এটা বলতে শুরু করলাম। একজনের গৃহবধূ আমাকে এই লেসন দিল। তো যার ফলে এটা আমি তোমায় বলছি যে শহর গ্রামের আর কোনো প্রভেদ নেই। কিন্তু এখন এত প্রতিষ্ঠান বিরোধিতা চলছে এবং ধীরে ধীরে নির্বাচনটা তৃণমূলের হাত থেকে বেরোচ্ছে। সাংবাদিকরা রাজনীতিক হলে নাকি সংবাদ মাধ্যমের সহযোগিতা পান না, মানে মনে হয় যে সো হি হ্যাজ বিকাম দ্য ফার্স্ট অ্যামং দ্য ইকুয়ালস। তোর এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে? আছে, প্রচুর অভিজ্ঞতা আছে। হ্যাঁ, আমি সেসব নিয়ে বলতে চাই না, সবাই আমার সতীর্থ সব, মানে আমি তো প্রাক্তন সতীর্থ তো মানে না, আমি যেহেতু এখনো ওদের একটা ডিজিটাল প্ল্যাটফর্ম আমি চালাই, সেটাই আমার কার্যত আমার গ্রাসাচ্ছাদনের সেটাই বিষয়। তো যার ফলেতে আমি এসব নিয়ে আমি কিন্তু সেই অভিজ্ঞতা বললে অনেক কথা, কিন্তু না বলাই ভালো। কিন্তু এর আবার উল্টো একটা অনুযোগও রয়েছে। জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক হওয়ার পর
সংবাদ মাধ্যমের সঙ্গে একটু অসহযোগিতা না, চরম অসহযোগিতা করেছিস তুই? হ্যাঁ, আমি তো মানে মুরলীধর সেনের পার্টি অফিসের দোতলায় যাওয়ার সিঁড়ির মুখে আমি- গেট বসিয়ে বন্ধ করে দিয়েছিস। ওটা নিয়ে ভুল ছিল, কিন্তু অসহযোগিতা যে অর্থে বলে, আমি তো সাংবাদিক ছিলাম, আমার কি এক্সপেকটেশন থাকতো খবরের যে কোনো সময় আমি একজন লিডারকে ধরবো, হুম টুক করে আমাকে একটা লাইন বলে দেবে। এটা নিয়ে আমি প্রচন্ড সচেতন মানে এখনো আছি। এই কারণে যারা গ্রাউন্ডে সাংবাদিকতা করে তাদের সঙ্গে আমার ঝগড়া পর্যন্ত হয়েছে অনেকবার। ভাই আমাকে জিজ্ঞাসা করিস না। তারও একটা কারণ আছে। তার কারণ হচ্ছে, যেহেতু আমি মিডিয়া থেকে এসেছি রাজনীতিতে, এবং আমি তো প্রথম থেকেই সকলের আতস কাছের নিচে। তো কি আছে, কোনো পার্টির খবর বেরোলে পরেই প্রথম হচ্ছে জগন্নাথ দিয়েছে। তো সেই কারণে 5 বছর ধরে, আজকে তুমি বরং এটা বলে দিলে ভালো করলে যে আমি ওদের সঙ্গে অসহযোগিতা করেছি, মানে যারা আমাকে মানে এই আক্রমণ করেছে তাদের অনেকে ন্যারেটিভ চালিয়েছে যে পার্টির কোনো খবর বেরোলে সেটা জগন্নাথ দিত। আর যারা সাংবাদিক তারা জানে যে জগন্নাথ তাদের সঙ্গে কি খারাপ ব্যবহার করতো। এবং আমিও এই ন্যারেটিভে সেট করতে চাই যে আমি খারাপ ব্যবহার করি, আমি বাজে লোক, আমি বিশেষ করে খবরের কাগজের লোকেদের সঙ্গে সহযোগিতা করি না। এটা সত্যিই করিস না? হ্যাঁ, করি না। খারাপ লাগে না নিজেকে ওই জায়গায় দেখলে? আমি খুবই খারাপ লাগে। আমি তো তোমাকে প্রথমেই বললাম যে খারাপ লাগে, মানে আমি তো সবসময় ওই জায়গাতেই দেখি। আমি তো বললাম, আমি এখনো 25 বছরের সাংবাদিক, 5 বছরের, আমার সবসময় মাথাটা এখনো সাংবাদিকেরই চলে। তো কিন্তু কি করবে, মানে জসমিন দেশে জদাচার। এই পশ্চিমবঙ্গ বিজেপিতে যে সাধারণ সম্পাদকেরা শক্তিশালী হন, পরবর্তীকালে তাদের আর সাংগঠনিক দায়িত্বে খুঁজে পাওয়া যায় না, এরকম একটা কথিত আছে। সায়ন্তন বসুর উদাহরণ দেন লোকে, এখন আর তিনি কোথাও নেই। জগন্নাথ চট্টোপাধ্যায় কি এটাকে হতেই পারে। পার্টির প্রতি তুমি যদি লয়াল থাকো, পার্টিকে যদি ঠিকমতো কন্ট্রিবিউট করো, এই পার্টি দেখে। কিন্তু পার্টির প্রতি যদি তুমি লয়াল না থাকো, রাহুল সিনহা তার উদাহরণ, রাহুল রাজ্যসভা, হ্যাঁ, গ্রেট পার্টির প্রতি যদি লয়াল থাকো। শ্রমিক দা 10 বছর কোনো সাংগঠনিক জায়গায় শ্রমিক দা ছিলেন না, কিন্তু শ্রমিক দা কোনোদিন পার্টি লাইনের বাইরে কোনোদিন কোনো কথা বলেনি। শ্রমিক দা বড়, মানে পার্টি একদিকে, বাকি ব্যক্তি সম্পর্ক একদিকে। এই সুন্দরভাবে এটাকে ভারসাম্য রক্ষা করে 10 বছর তাকে কাটাতে হয়েছে। আজ পার্টি দেখো, রাজ্য সভাপতি। তোর আর কুণালের মধ্যে একটা মিল আছে দেখেছিস? কুণাল ঘোষও সাংবাদিকতা থেকে রাজনীতিতে এসে রাজ্য সাধারণ সম্পাদক, তুইও সাংবাদিকতা থেকে রাজনীতিতে এসে রাজ্য সাধারণ সম্পাদক। ও মুখপাত্র, তুইও মুখপাত্র। হ্যাভ ইউ এভার থট অ্যাবাউট দিস? না, আমি প্রথম তো হচ্ছে মুখপাত্র না, ঠিক আছে, ওই সাংবাদিকেরা ধরে তাই। পার্টির মুখপাত্র আমি না, আমি এখন পার্টির সহসভাপতি। তবে মিল বেশি ভোটে লড়ছিস, সাধারণ সম্পাদক ভোটে লড়েন না, মিল বেশি খুঁজো না, মানে সেটা তোমার ভয় হচ্ছে, তাহলে আবার জেলে যেতে হবে। তোর সঙ্গে কোনো কথাবার্তা হয়? মানে আগে সাংবাদিক হিসেবে হতো হয়তো, কিন্তু সেটাও কদাচিৎ। এখন হয়তো কোনো ডিবেট ফিবেটে গেলে পরে কথা হয়। দুজনের মধ্যে একটা সামাজিক সম্পর্ক তো আছে, ব্যক্তিগত তাও নেই? কেন হয়নি কোনোদিনই? মানে তোর ইচ্ছে হয়নি? উল্টো দিকে সারদা স্ক্যামের রিপোর্ট আমি সেই সময় লিখেছিলাম বলে আমাকে বার্নল দেখিয়েছিল, যে নাকি আমার খুব জ্বালা হচ্ছে। তো যাই হোক, কিন্তু ঠিক আছে, কুণালদার অনেক গুণ আছে। কুণালদার আমার সঙ্গে ওইভাবে সম্পর্ক নেই, না খারাপ না ভালো। তোকে আমি একটু অতীতে ফিরিয়ে নিয়ে যাই। 2014 সাল, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম বিদেশ সফর সিঙ্গাপুর। তুই গিয়েছিস আনন্দবাজার পত্রিকার হয়ে কাভার করতে, দেবদীপ গিয়েছে টেলিগ্রাফের হয়ে কাভার করতে, আমি গিয়েছি এবেলার হয়ে কাভার করতে। সেখানে খুব অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। একটা নৈশভোজের আসর থেকে তোকে এবং দেবদীপকে কার্যত বার করে দেওয়া হয়েছিল। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পেরে সেটাতে হস্তক্ষেপ করেন, একটা কাইন্ড অফ মধুরেণ সমাপত হয়, অ্যান্ড ইউ স্টার্টেড ক্রাইং লাইক এ বেবি। তোর এতটা অপমান হয়েছিল আমার মনে আছে। এটা ভেবে কি এখন আশ্চর্য লাগে যে সেই তুই আর দেবদীপ এখন পরস্পরের প্রতি যুযুধান দুটো দলে? দেবদীপদার সঙ্গে সম্পর্কটা আমার অন্য রকমের। ইনফ্যাক্ট দেবদীপদা আমার রাজনীতিতে আসার পর হয়তো দেবদীপদা, তুমি জানো, আগমার্কা বামপন্থী, হ্যাঁ, এবং এসএফআইয়ের নেতা থেকে, সেই জায়গা থেকে। বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তো কোনো পার্টি নেই, এটা একটা কোয়েলিশন। তো এখানে তোমার নকশাল আছে, ছাঁট নকশাল আছে, হাফ তৃণমূল আছে, ফুল তৃণমূল আছে, পুরনো কংগ্রেসই আছে, কিছু বিজেপি আছে, আবার দেবদীপদাদের মতো শিক্ষিত মানুষজনও আছে। এটাই একটা কোয়েলিশন পশ্চিমবঙ্গের রাজনীতিতে, এটা কোনো রাজনৈতিক দল না। তো কিন্তু দেবদীপদার সঙ্গে সম্পর্ক আমার বরাবরের সম্পর্ক। সুখে দুঃখে আমরা একে অপরকে ফোন করি,
একে এখনো অপরের করিস, সঙ্গে- এখন কথা হয়? হ্যাঁ, এই ভোটে দাঁড়ানোর পর হয়নি, ও নবান্নের অধিষ্ঠানের পর হয়নি, ইচ্ছা করেই করিনি, দেবদীপদাও আমাকে করেনি, আমি একবার দুবার হয়তো কথা হয়েছে। যে তুই সাংবাদিক থাকার সময় তুই চুটিয়ে সাংবাদিকতা করিস, এমন এমন খবর করেছিস প্রশাসনের, যেটা গোটা রাজ্য প্রশাসনকে নাড়িয়ে দিয়েছে, ঠিক যেরকম একজন সাংবাদিকের করা উচিত। সেই সময় নবান্নে বা প্রশাসনে যারা তোর সোর্স ছিলেন, তারা কি রাজনীতিতেও কাজে লেগেছেন? ভীষণ রকম, এটা আমার কৌতূহল। ভীষণ রকমের সোর্স বলে না, দেখো প্রচুর মানুষ আমাকে সোর্স বললে তাদেরকে অনেক খাটো করা হয়, শুভানুধ্যায়ী বলি, আমাকে বিশ্বাস করতে, হিতৈষী বলি, আমাকে অনেকে বিশ্বাস করতে। যারা তোকে তাদের আস্থাভাজন বলে আমি মনে এখনো, করেছেন। আমি এখন ইচ্ছা করে করি না, আমি এখনো চাইলে প্রতিদিন নবান্নের 14 তলার খবর আপডেট পেতে পারি। ফলো করে বলছি, তারা অফিসারদের সেট চেঞ্জ হয়ে গেছে, তারপরেও বলছি তো, কিন্তু আমি করি না এখন, নীতিগতভাবে করি না। যে মানে ভোটের সময় করিস না, না গত 5 বছরে করিস না? করি না, করি না। খুব কোনো বিষয়ে প্রয়োজন হলে যেটা জানা দরকারি, সেটা ছাড়া আমি করি না। আবার উল্টোটাও হয়েছে, রাজনীতিতে আসার পর কিছু বিশ্বাসভাজন যেমন নিজেকে একটু দূরে সরিয়ে নিয়েছে সেফ থাকার জন্য, কিছু বিশ্বাসভাজন আবার অবিশ্বাসভাজন বা একটু ওই তথাকথিতভাবে একটু বর্ডার লাইনে থাকা বিশ্বাসভাজন আরও বেশি বিশ্বাসভাজন হয়েছে, আরও বেশি কমিটেড হয়েছে। তারা নিজে থেকে যোগাযোগ করে বহু জিনিস আমাকে দিয়ে দিয়েছে। তো সেটা দুটোই দেখার আমার কাছে। সেটাই তোর মনে হয়েছে সাংবাদিকতার স্কিলটা বা যে ভীষণ কাজে লেগেছে। সেইটা ভীষণ কাজে লেগেছে, এটা একটা বাড়তি আমার পাওনা। কেন, বিউরোক্রেসি বলো, পলিটিশিয়ান বলো, মানে আমার তো অ্যাক্রস পার্টি লাইন সবার সঙ্গে মোটামুটি আমার পরিচয় ছিল, তো যার ফলে সেটা তো আমার মানে সাংবাদিকতাতে তো নেটওয়ার্কিং, লোকের চেনা জানা হওয়া, এটা তো একটা বড় কাজ দেয়, মানে পলিটিক্সে তো এটা তো আমার কাছে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ ছিল। যেটা নিয়ে কথা, তোর কখনো মনে হয় না যে তুই সাংবাদিকতাটা মিস করিস? খুব বেশি, খুব বেশি মনে হয়, খুব বেশি মনে হয়। কারণ আমি একটা জিনিসই মানে ভালোবেসে করতাম। রাজনীতি ভালোবেসে করিস না? রাজনীতি করি হচ্ছে একটা মিশন নিয়ে, রাজনীতি করাটা আমার একটা মিশন নিয়ে, কিন্তু মানে হৃদয় দিয়ে করা যেটা, ভালোবেসে করা যেটা, সেটা আমার মানে সাংবাদিকতা। সাংবাদিকতাটা প্রেম, রাজনীতিটা সাধনা। হ্যাঁ, বলতে পারো। মানে দেখো, আমি ফিজিক্স ছেড়ে জার্নালিজম এমএ করেছি, বোকার মতো মফসল চলে ছিল। আমি যদি ফিজিক্স এমএসসি করতাম তাহলে মনে হয় আমার আরও একটু কদর হতো, তখন সেটা জানতামই না। আজ থেকে 25-30 বছর আগে আমি ড্যাং ড্যাং করে এখান থেকে সিউড়ি থেকে চলে গেলাম, নাকি জার্নালিস্ট হতে হবে, সেই জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএ জার্নালিজম করতে হবে। আমি এটাও শুনেছি যে তোর নাম ঘোষণা হওয়ার পর সিউড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে ডেকে বলেছেন যে বীরভূমের অন্য আসনে যা হয় হবে, সিউড়ি যেন না হারি। জানি না উনি ওনার একে কি নির্দেশ দিয়েছিলেন আমি জানি না, তবে তৃণমূল কংগ্রেস একদম উঠে পড়ে লেগেছিল হারানোর জন্য। ওই সিটটা আমি হারতামও না। আমি 7,300 ভোটে হেরেছিলাম, কিন্তু সিউড়ি শহরের করোনার কারণে 26,000 মানুষ ভোট দেয়নি, দেননি। সিউড়ি শহরের যদি 26,000 মানুষ 21-এ ভোট দিতেন, সে করোনা সেকেন্ড ওয়েভ, প্রাইম মিনিস্টারের লাস্ট মিটিং ছিল সিউড়িতে, উনি ওটা এলেন না, ওখানে আর 5-6 হাজার মানুষ ভোট দিলে, আমি আর 3,500 ভোট পেলেই আমি বিধায়ক, হয়তো ওনার এই এটাও পূরণ হতো না। কিন্তু দুর্ভাগ্য আমার যে সে সময় করোনা চলছিল, তাহলে আজকে তুমি সিউড়ির বিধায়কেরই ইন্টারভিউ করতে। 2019 সালের লোকসভা ভোটে সিউড়িতে কিন্তু বিজেপির লিড ছিল প্রায় 7,500 ভোটে। 2021 সালে তুই যে হেরে গেলি তারপরে 2 বছরের মধ্যে, সেটার কারণ কি করোনা? হ্যাঁ, 2019 সালে 9,000 ভোটে সিউড়ি জিতেছিল, হ্যাঁ। 9,000, এবং আমি হারলাম 7,200 ভোটে। মানে সেই অর্থে দেখতে গেলে করোনা একটা বড় ফ্যাক্টর। এই লোকসভা ইলেকশনেও আমরা সিউড়ি শহর থেকে লিড পেয়েছি প্রায় 7,000, আর সিউড়ি শহর থেকে 2021-এ লিড ছিল মাত্র 900। তার কারণ শহরের মানুষ ভয় পেয়ে বেরোয়নি। তবে আমি উদাহরণ দিই, সেই সময় 363টা বুথ ছিল, 363টা বুথের মধ্যে 241টা বুথে বিজেপি জিতেছিল সিউড়ি বিধানসভায়, 122টা বুথে মাত্র তৃণমূল কংগ্রেস জিতেছিল। তারপরেও তৃণমূল কংগ্রেস 7,300 ভোটে জিতেছিল, তার কারণে এই 122টা বুথের মধ্যে 50-60টা ছিল মাইনরিটি বুথ, যেখানে প্রায় 95% ওই করোনার বাজারেও পোলিং হয়েছিল। হিন্দু বুথগুলোতে ওভারঅল আমার লিড 50-100, আমি 241টা বুথে জিতছি। তার ফলে কি মানুষের মধ্যে একটা হতাশা হচ্ছে, দাদা আমার বুথে তো জিতলো, কী করে আমরা তো সবাই ভোট দিলাম, আপনি হেরে গেলেন কেন? কিন্তু এই যে একটা বড় সংখ্যক মানুষ ভোট দিল না,
ভয় বেরোয়নি। আমি এখন মনে হচ্ছে আমি হেরে গেছি। সেই সময়কার পরিপ্রেক্ষিতে মানে এটা কিন্তু খুব কঠিনই ছিল মানুষকে বের করে ভোটের লাইনে দাঁড় করানো। তো তার ফলে আমার কপাল আর কি। তোর খারাপ লাগেনি হেরে গিয়ে? যে কোনো লোকেরই তো খারাপ লাগার কথা, কারণ আমার তো প্রথম ইনিশিয়াল রিয়াকশন ছিল যে আমি তো সব খোয়ালাম কার্যকর, আমার কেরিয়ার Exactly. খোয়ালাম, রাজনীতি খোয়ালাম, কিন্তু ব্যাস তারপর থেকে তো লেগে আছি। হ্যাঁ, আমি শুনেছি তুই সিউড়ি রেগুলার নার্স করছিস। আমি 5 বছর ধরে আমি মানুষকে বলছিও সেটাই যে আমি হেরে গিয়েও হারিয়ে যাইনি, আমি হেরে গিয়েও ছেড়ে যাইনি। তো আমি রেগুলার, আমার বাড়িও এখানে, বাবা মা এখানে থাকে, নিয়মিত যাতায়াত বজায় আমি রেখেছিস। সিউড়ি থেকে 5 বছর ধরে লেগেই আছি এবং ধারণা মানুষের আশীর্বাদ এবার পাবো। প্রত্যেকটা হাট থেকে তো সবাই কিছু না কিছু শিক্ষা নেয়। রাজনীতির ছাত্রই বলবো তখন, তোর কি শিক্ষা হয়েছিল? একটা হচ্ছে যে আমার 21 সালে প্রার্থী হিসেবে আমার যেটা মনে হয়, সাংবাদিকদের একটা কলার উঁচানো ব্যাপার থাকে না, তো আমি ওই বডি ল্যাঙ্গুয়েজে ইলেকশনে গেছিলাম। তো সেই বডি ল্যাঙ্গুয়েজে ইলেকশন মানুষের মধ্যে কেমন লেগেছিল না লেগেছিল জানি না, কার্যকর্তাদের মধ্যে মানে একটু মনে হয়েছিল যে আরে এ তো সবসময় কলার উঁচিয়ে থাকে। মানে আমরা সাংবাদিকতা তো ওইভাবেই করেছি, আমি তো করেছি, অ্যাটলিস্ট তোমারও স্টাইল সেটাই, আমাদের কলার নামেনি কখনো। তো সেইটা একটা বড় শিক্ষা, মানে রাজনীতিতে একটা বিনম্র ভাব, অতি বিনম্র, অতি অবনত এটা থাকতে হয়। ওই জন্যই বোধহয় বলে ভোট ভিক্ষায় বেরিয়েছে। তো মানে নিজের মধ্যে বৈষ্ণবীয় লাইন নেওয়া আর কি যেটা বলে। তো আমি এখন সেটা তো একটা নিজের সঙ্গে কম্প্রোমাইজও করা খানিকটা। 5 বছরে অনেকটা বদল তো এইভাবে এসছে। মানে আমরা সাংবাদিক হিসেবে আমাদের চরিত্রগতভাবে 25 বছর থেকে হয় না এটা যে আমরা একটা দুর্বিনীত একটা আমাদের মধ্যে we feel a little bit of privilege, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ধীরে ধীরে এই ফরমেশন গুলোই হচ্ছে রাজনীতি। এটাও একটা সাধনার অঙ্গ। বিরাট। রাজনীতিতে না এলে মানুষ চেনা, রাজনীতিতে না এলে মানুষের এত শেডস, এত লেয়ার্স চেনা, আমাদের পেশায় কিন্তু আমরা বুঝতে পারি না কোথাও। না, আমরা একটু উচ্চ মার্গে বিচরণ করি, আমরা আমাদের সার্কেল যা থাকে আর কি, সেটা থেকে কিন্তু আমরা অ্যাকচুয়াল অনেক সময় আমি এখন ফিল করি যে আমরা বুঝতেই পারি না। অনেস্টলি একটা কথা বলতে, তুই 25 বছর সাংবাদিকতা করেছিস বাংলা কাগজে, মূলধারার বাংলা কাগজে, প্রথমে বর্তমান, তারপর আনন্দবাজার পত্রিকা। এই যে তুই কার্যকর্তা বললি, এটা তোরা কেন বলিস? তোরা কর্মী বলিস না কেন? আচ্ছা, এই প্রশ্নটা কোনোদিন তুমি অনিল বিশ্বাসকে করেছো যে সুভাষ চক্রবর্তীর বডি যেদিন লালিমুদ্দিনে এসেছিল, অনিল বিশ্বাস কেন ঘুষি বাগিয়েছে, কেন নমস্কার করেনি? না, অনেক বিষয়ে ইন্টারভিউ নিনি, জগন্নাথ চট্টোপাধ্যায় নিচ্ছি তাই জিজ্ঞাসা আমি বলছি তাই যে ঘুষি বাগানো বাংলা সংস্কৃতির সঙ্গে যায় কি? তাদের তো রাজনৈতিক দর্শন। রাশিয়া যেভাবে স্যালুট দিত, নমস্কার করতো, কিন্তু এখন এই ভোটটা দাঁড়িয়ে আছে বাঙালি অবাঙালির উপর। একদমই না, আমরা তাই বলছি। আর কি বাঙালি অবাঙালি বলছো দাদা? যে বাংলায় শাসক দল বন্দে মাতরম গাইতে দেয় না, আর কি আমার বাঙালি অবাঙালির কথা বলছো? নরেন্দ্র মোদী জয় মা কালী বলছেন, আরে বন্দে মাতরম মাছ নিয়ে রাস্তায় বেরোচ্ছে পয়লা বৈশাখে। এটাও তো সত্যি যে শাসক দল বলছে বন্দে মাতরম গাইতে হবে না, 5টা প্যারাগ্রাফ বঙ্কিম চাটুর্যের লেখা বন্দে মাতরম। সে তো শাসক দলের, হ্যাঁ, তো সেটাই তো বিরোধী দলের কি হবে? সেই কারণে আমাদের যেটা মনে হয় যে আমাদের পার্টির সিস্টেমে, আমাদের পার্টির সংস্কৃতির প্রতিটি শব্দবন্ধ আমরা সচেতনভাবে ব্যবহার করি, এটাতেই পার্টি সংস্কৃতি তৈরি হয়। আমাদের কার্যকর্তা যে পার্টি উইথ এ ডিফারেন্স, যে পার্টি অন্য পার্টির থেকে আলাদা, সেটা তৈরি হয় এই শব্দবন্ধগুলি শুনতে। সিপিএম এর পার্টি সম্মেলনে গিয়ে অবলীলাক্রমে যেমন কমরেড সুজন চক্রবর্তী, কমরেড মোহাম্মদ সেলিম, এটা যে কোনো সাধারণ ওদের পার্টি কর্মী বলে দিতে পারে, আমাদেরও এতে মানে নোমেনক্লেচারে আমাদের যা যে শব্দগুলো থাকে আমরা সেটাই বলি। এটাই আমাদের পার্টি কালচার, পার্টি সিস্টেম। আমরা এই শব্দবন্ধ থেকেই চিনতে পারি কত দিনের বিজেপি। বিকাশ রায়চৌধুরী কঠিন প্রতিপক্ষ ছিলেন নাকি উজ্জ্বল চট্টোপাধ্যায় কঠিনতর প্রতিপক্ষ? ডেফিনেটলি বিকাশ রায়চৌধুরী। তাই 100%। নাকি এবার উজ্জ্বল চট্টোপাধ্যায় দাঁড়িয়েছেন বলে বলছিস? বিকাশ রায়চৌধুরী যেটা ছিলেন, আমিও যেমন 5 বছর পড়েছিলাম, বিকাশ রায়চৌধুরীও 5 বছর কিন্তু ওনার জনসংযোগ খুব ভালো ছিল এবং উনি সারা বিধানসভা ঘুরতেন। আমি দেখো কোনো মানে তোমার সঙ্গে কথা বলার সময় কোনো রাজনীতির বিষয় আমি মাথায় রাখছি না। সভাধিপতি ছিলেন 10 বছর, তো এবং তারপরে বিধায়ক, তো যার ফলে তো উনি ঘুরতেন, ওনার একটা ফ্যান ফলোয়িং তৈরি হয়েছিল। প্রচুর সাধারণ কার্যকর্তা তারা
মানে ওদের পার্টির লোকজন আর কি, তারা বিকাশ দা এই ব্যাপারটা ছিল। কিন্তু আমার যিনি এখন প্রতিদ্বন্দ্বীও কিছুটা বটে, কানের একটা কিছু অপারেশন করেছে, এখন কানের তুলো গোঁজা থাকছে, আমি জানি না কানের তুলো অন্য কিছু শুনতে চাইছেন না কিনা, তার জন্য কিনা। তো তাকে কেউ চেনে না। ওয়ার্ডে জিতে এসছেন বরাবর, শহরে সিউড়ি শহরে একটি ওয়ার্ডে 3-4টি বুথ, 2-3টি গত 15-20 বছরে 2-3টি ওয়ার্ডে উনি ঘুরিয়ে ফিরিয়ে কাউন্সিলর হয়েছে, মানে 15 থেকে 20 বুথের নেতা। খেলাটা 300 বুথের খেলা, এবং উনি পৌঁছাতেও পারছেন না, ফিজিক্যালি আনফিট হয়ে গেছেন, শরীর দিচ্ছে না। এসব শুনছি আমি, যে শরীর দিচ্ছে না, ঘুরতে পারছেন না, মেজাজ হারিয়ে ফেলছেন, তারপরে মাঝপথে মিছিল থেকে গাড়িতে উঠে চলে যাচ্ছেন। তো এইগুলো মানুষ ভালোভাবে নেয় না। তোর সঙ্গে তো মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখা সাক্ষাৎ হয়, কথাও হয়, কি মনে হয়? দেখুন, সাংবাদিক সত্তা কাজ করে তখন? প্রধানমন্ত্রীজির সঙ্গে তো খুব স্বল্পকালীন কথাবার্তা হয়, মানে যতটা আমাদের মঞ্চে হয় ধরো তার বেশি। আমি প্রধানমন্ত্রী প্রোগ্রামের ইনচার্জ, যেহেতু অনেক ক্ষেত্রে আমাদের মঞ্চের পেছনে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে রোল থাকে। এমন একটা পয়েন্টেড কোয়েশ্চেন করে এসে, মনে হয় উনিই সাংবাদিক শুধু না, মানে দেশের প্রধানমন্ত্রী, তার কাছে তো ইনফরমেশন থাকবে, সেটা খুব স্বাভাবিক। কিন্তু কাকে কি জিজ্ঞাসা করলেন, এইটা অনিন্দদা মানে শুধু ওনাকে কেউ কাগজ তৈরি করে দিল, সেটা কাগজ তৈরি তো সবাইকেই করে দেয়, ব্যুরোক্রেটসরা তো কাগজ তৈরি সবাইকেই করে দেয়। তো সেটা মানে অসাধারণ। তুই যদি একটা নরেন্দ্র মোদীর প্রোফাইল লিখিস, তার হেডিং কি হবে? এই তো মানে এখন আমি নরেন্দ্র মোদীর প্রোফাইল কিন্তু লিখলে সেটা রাজনীতিকের হবে, বিজেপির কার্যকর্তার লেখা প্রোফাইল হবে। তাই সাংবাদিক হিসেবে এখন আমি নরেন্দ্র মোদীর প্রোফাইল লিখবই না। তোকে আমি পূর্বাশ্রমে ফিরিয়ে নিয়ে গিয়ে বলছি, তুই যদি লিখিস একটা নরেন্দ্র মোদীর প্রোফাইল, মানে ইউ হ্যাভ মেট হিম কাপল অফ টাইমস অর মোর দ্যান দ্যাট, টুকরো টাকরা কথা হয়েছে, যেটা তুই যেভাবে পর্যবেক্ষণ করেছিস, হোয়াট ইজ হিজ এক্স ফ্যাক্টর? আমার মনে হয় হিজ এবিলিটি টু স্ক্যান এ পারসন within seconds and massive listener. কম বলেন, শোনেন বেশি, এটাই ওনার। উনি একজন মানুষকে দেখেই মোটামুটি উনি বুঝতে পারেন যে তার মধ্যে মানে, এবং তার সঙ্গে শোনা মানে তো ধৈর্য। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমাদের এক বঙ্গ সন্তান, বড় সেক্রেটারি হয়েছিলেন, ইউনিয়ন সেক্রেটারি হয়েছিলেন। তো তাকে এই যখন পিএম গতিশক্তি প্রজেক্ট আসে, পিএম গতিশক্তি প্রজেক্টের তার চেহারা কি হবে সেটা নিয়ে তাকে বলা হয় যে তার একটা প্রেজেন্টেশন তৈরি করতে, যে কি হবে না হবে। তো সে তো খেটে খুঁটে এসব করে গিয়ে প্রাইম মিনিস্টারকে প্রেজেন্টেশন দিচ্ছে। মানে ওই যে এর সময় যেটা তো ভারতমালা প্রজেক্টের মানে ভারতমালা 2.0, সেটার পিএম গতিশক্তি নাম দিয়ে এখন হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, নিতিন গাডকারির যে ডিপার্টমেন্ট। 8 ঘন্টা ধরে 4টে মানে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ ইন্ডিয়া 8 ঘন্টা ধরে প্রেজেন্টেশন শুনেছি, কোনো প্রশ্ন করেননি। 8 ঘন্টা টানা বসে। তারপর সেই সেক্রেটারি, সেই সচিব আমায় বলছেন যে জগন্নাথ, তুমি বিশ্বাস করবে না, ওই প্রেজেন্টেশনে যে 3-4টে জায়গায় আমি জানতাম আমি দুর্বল, এই জায়গাটা আমি ঠিক তৈরি করে যাইনি। পুরো প্রেজেন্টেশন শোনার পর ওই 4টে জায়গায় 4টে প্রশ্ন করলেন। আমি ধীশক্তি আছে, সেই ধীশক্তি 4টে প্রশ্ন করলেন, এবং আমি জানি ওখানে আমার ভালো উত্তর নেই। তারপর আমি বাড়ি চলে এসেছি, যাক বাবা হাফ ছেড়ে বাজলাম। তার আগে আমার টেনশন ছিল, কারণ আমি এমন একজনকে সামলে এসেছি, আমি জানি বলছি প্রেজেন্টেশন করবো কি, মানে খোলার আগেই, বলার আগেই আমাকে শুনতে হয়েছে 1.5 বছর ধরে। আরে আমি জানি, ছাড়ুন তো। তো তারপরেতে ওরকম একটি লোক 8 ঘন্টা ধরে শুনলেন। একদিন আমি বলছিলাম যে সাংবাদিকতা ফলাচ্ছিলাম, যে আপনার কি মনে হয় বলুন তো, দুজনকে সঙ্গে তো কাজ করলেন, এরকম বিরল অভিজ্ঞতা এরকম বাঙালি আমলা তো খুব কমই আছে। তো তারপরে বলছেন আমাকে রাত্রিবেলায় ফোন এসেছে,
রাত্রি 12টা 12:30 সময় বলছে যে আপনার পুরো প্রেজেন্টেশন ঠিক আছে, কিন্তু এই প্রেজেন্টেশন হচ্ছে নেক্সট 20-25 বছরের জন্য। 100 বছর পর এই ইনফ্রাস্ট্রাকচারের চেহারা কি হতে পারে সেইটা ভেবে এটা বার্তা। মানে এই ভূয়দর্শিতাটা ওনার মধ্যে আছে। তারপর আবার নতুন করে তৈরি করা শুরু করলো। জগন্নাথ চট্টোপাধ্যায় দাবি যে জগন্নাথ চট্টোপাধ্যায় জিতবেন সিউড়িতে, জগন্নাথ চট্টোপাধ্যায় হিতৈষীদের আশা উনি মন্ত্রীও হবেন, তখনও ক্যাবিনেটের খবরটাও সাংবাদিকদের দিবি না নিশ্চয়ই। দেখো আমার কি হবে এটা কেউ আমরা জানি না, না হাইপোথেটিক্যাল। মন্ত্রী হলে নিশ্চয়ই ক্যাবিনেটে আজকে কি হলো জগন্নাথ বললে জগন্নাথ ফোন কেটে দেবে। আপাতত আমাকে জিততে হবে, হ্যাঁ এইটা নিয়ে গো, এটা আমার মনে হচ্ছে এটা মানে সেটা জেতা হারার প্রশ্নে নয়, এবং সেটা নিয়ে আমি কিছু সচেতনই থাকি গো দাদা। মানে তুমি বুঝতে পারছো তো যে আমি বুঝতে পারছি, ইটস এ ভেরি টাইট রোপ ওয়াকিং। মানে আমারই লোকজন, আমাদেরই your legacy is working against you। সহজে বলে দেওয়াটা একটা খবর কেউ আমি লিক করলাম, লিক করলে পরের দিন সকালবেলায় লিডারশিপকে বলে দাও তো জগন্নাথ দিয়েছে। শত্রু অর্জন করেছিস কিন্তু খেটে খুঁটে। তোকে আরেকবার একটু আমি পূর্বাশ্রমে ফিরে নিয়ে যাই। ভুলে যা তুই বিজেপির প্রার্থী, ভোলা একটু অসম্ভব, কিন্তু আমি একটু দূরে দাঁড়িয়ে একটু বিজেপির প্রার্থীর আলখাল্লাটা খুলে বা উত্তরীয় খুলে, তুই একজন নিরপেক্ষ সাংবাদিক, এবারের ভোটে নির্বাচনের কমিশনের ভূমিকা নিয়ে তুই কি লিখতিস? দেখো নির্বাচন কমিশনের ভূমিকা এসআইআর নিয়ে যা ছিল, প্রাথমিকভাবে 12টা রাজ্যে ওরা করলো, কিন্তু এসআইআর প্রক্রিয়াটা একেবারে যদি সরকার এবং প্রশাসন সঠিকভাবে সহযোগিতার সঙ্গে করে দিত, তাহলে এই নির্বাচন জেতাটা আমাদের জন্য এত সহজ হতো না। নির্বাচনটা আমরা জিততাম, কিন্তু এসআইআরে অসহযোগিতা এবং জানি না কার পরামর্শে তৃণমূলের সুপ্রিম কোর্টে গিয়ে খোঁচাখুচি করা, এবং নির্বাচন কমিশন মানে আলটিমেটলি গিয়ে শেষ পর্যন্ত গিয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে বললো আমি আমার নিজের অফিসারদের বিশ্বাস করি না, আমি নির্বাচন কমিশনকে বিশ্বাস করি না, আমি জাজেদের বিশ্বাস করি না, মানে কোনো সিস্টেমের উপরে, মানে এই ভোটারদের বিচারাধীন ভোটার বানানো, বাঙালি ভোটারদের এবং বাঙালি মুসলমান ভোটারদের সিংহভাগ ভোটারকে বিচারাধীন ভোটার বানানো। বিজেপি প্রার্থী জগন্নাথ বলছে, সাংবাদিক বলতে বলছি, তার পরিণামে হলো যেটা, তার পরিণামে হলো বিচারকদের কাছে চলে গেল। আমি তোমাকে সাংবাদিক হিসেবেই বলছি কি হয়েছে, বিচারকদের হাতে চলে গেল। তুই তো তৃণমূলের ভূমিকা নিয়ে বলছি, আমি কমিশনের ভূমিকা বলছি। বিচারকদের হাতে চলে যাওয়ার ফলেতে তোমার ওরা ওই 13টা ডকুমেন্টের বাইরে যারই খটোমটো লাগলো সব নাম কেটে দিল। ওই 60 লাখ বিচারাধীন ভোটারের মধ্যে 40-45% নাম বাদ চলে গেল। 80-85% মুসলমান। এই ভোটটা তৃণমূলের বাক্সেই পড়তো। তাই কমিশনের ভূমিকার থেকেও আমার কাছে এখন বড় হয়ে গেছে যে কমিশনের ভূমিকা নিয়ে আমি কিছু লিখতাম না, কারণ স্টালিন তোকে তো তোর এডিটর বলছে কমিশনের ভূমিকা নিয়ে লিখতে, তুই না লিখলে কি করে কপি বেরোবে না? তো আমি স্টালিন তো ফলো করলো, তামিলনাড়ু, কেরল তো বিজয়ন ফলো করলো এসআইআর। এই বিরোধিতা করতে গিয়ে তাহলে এসআইআর তো শুধু নির্বাচন কমিশন বললে হবে না, এই নির্বাচন কমিশন তো 12টি রাজ্যে এসআইআর করলো, বাকি কোথাও তো কিছু হলো না। এরা ঘাঁটাঘাঁটি করতে গিয়ে বংশদণ্ডটি টেনে আনলো। কিন্তু জগন্নাথ, অনেক কমপ্লিটলি একাডেমিক নোট, তোর কি সত্যি মনে হয় ইলেকশন কমিশন তৃণমূলের নাম করে যে টুইট করেছে সেটা কোনো সাংবিধানিক বডি করা উচিত, করতে পারে? কারণ নাম করে, কোনো পলিটিক্যাল পার্টির নাম করে। আমি এখন নির্বাচনী আচরণ বিধির মধ্যে রয়েছে, আমি পূর্বাশ্রমে এখন ফেরা যাবে না। নির্বাচন কমিশন নিয়ে আমার এখন কোনো মন্তব্যই করা যাবে না, ওটা আমি একান্তে তোমাকে বলবো। আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড। শেষ ইন্টারভিউটা র্যাপিড ফায়ার করছি। সুকান্ত মজুমদার না শ্রমিক ভট্টাচার্য? দুজনেই আমার রাজ্য সভাপতি। এটা তো খুব একটা মানে একজন প্রাক্তন রাজ্য সভাপতি, একজন বর্তমান রাজ্য সভাপতি, দুজনেই আমার রাজ্য সভাপতি। শ্রমিক দা আমার প্রেম, সুকান্ত দা আমার স্ত্রী। শুভেন্দু অধিকারী না দিলীপ ঘোষ? এটা দুজন বললে হবে না কিন্তু। না, এক্ষেত্রে যেটা মানে বলা খুব মুশকিল, দুজনের দুটো পার্সপেক্টিভ আছে। তবে এখন তো মানে জনতার মাঝে তুমি যদি বলো, পলিটিক্সে যখন আছি, শুভেন্দু তো একটু এগিয়ে আছি। কুণাল ঘোষ না দেবদীপ পুরোহিত? অবশ্যই দেবদীপ পুরোহিত। তোর হয়ে নির্বাচনী প্রচার সভা করার জন্য কাকে তোর বেশি পছন্দ হবে, মিঠুন চক্রবর্তী না শুভেন্দু অধিকারী? মিঠুন চক্রবর্তীও সভা করে গেছে, শুভেন্দু অধিকারীও সভা করে গেছে, প্রধানমন্ত্রীজিও সভা করে গেছেন, অমিত শাহজিও সভা করে গেছে।
তোর কাকে পছন্দ বিটুইন দিস টু? রাজনৈতিক যখন আমি বার্তা দিতে চাইবো শুভেন্দু অধিকারী, যখন আমি প্রচুর মানুষের কাছে পৌঁছাতে চাইবো মিঠুন চক্রবর্তী। অনুব্রত মণ্ডল না কাজল শেখ? আমি হিন্দুত্বের রাজনীতি করি, ফলে অনুব্রত। আমি যাইনি। কোনটা বেশি প্রার্থনীয়, দলের সাধারণ সম্পাদক পদ না বিধায়ক হওয়া? দেখো, পার্টিতে, আমাদের পার্টিতে এসব বলার কোনো অবকাশ নেই। পার্টি এখন বিধায়ক বানাতে চাইছে আমাকে, আমি এখন সেটাই করব, মন দিয়ে করব। আবার যদি পার্টি মনে করে যে না, পরে তোমাকে বিধায়ক বা এইসব কাজে আর তোমাকে লাগবে না, তুমি পার্টির কাজ করবে, পার্টির দারোয়ান হবে। দল ক্ষমতায় এলে কোনটা পছন্দ, মন্ত্রিত্ব না সাংগঠনিক পদ? দলের ক্ষমতায় আসা, এটাই সবচেয়ে বড় পছন্দ। অমিত শাহ না যোগী আদিত্যনাথ? ডেফিনেটলি দুটোর পার্সপেক্টিভ আলাদা, তবে আমার বিচার অমিত শাহ। লাস্ট বাট নট দ্য লিস্ট, ইটস এ ডিফিকাল্ট ওয়ান। পুরীর জগন্নাথ, দীঘার জগন্নাথ না সিউড়ির জগন্নাথ? আমার নামকরণ হয়েছে পুরীতে, এবং আমাদের যে গুরু মানে সীতারাম দাস শঙ্করনাথ, তিনি আমার নামকরণ জগন্নাথ করেছেন পুরীতে বসে। পুরীর জগন্নাথই জয় জগন্নাথ। জগন্নাথ থ্যাংক ইউ, সিউড়ির জগন্নাথ থ্যাংক ইউ ভেরি মাচ।